নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে রবিবার সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও নতুন ভিডিও শুরু করতে চলেছি আপনাদের জন্য। তো আজকে আমি আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। 42,949 প্যানেল প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টে আবারও নতুন মামলা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মহাশয়। আবারও কিন্তু 42,949 প্যানেল প্রকাশ আটকে যেতে পারে, নতুন করে জটিলতা শুরু হতে চলেছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রতিনিয়ত আমার চ্যানেল দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। বন্ধুরা, আপনারা দেখেছেন যে গত 2রা জানুয়ারি 2024 তারিখে কলকাতা হাইকোর্টে সিবিআই তাদের নিয়োগ দুর্নীতির যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা করার পরেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, এনারা কিন্তু ভীষণ নড়ে চড়ে বসেছেন। এবং এনাদের প্রথম থেকেই একটা সন্দেহ ছিল প্যানেল প্রকাশ নিয়ে, এবং 2014 সালের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এই নিয়ে বারংবার যে অভিযোগ উঠছিল, সেই অভিযোগের ভিত্তিতে এনারা সিবিআইকে এই মামলায় যুক্ত করেন। কেননা তারা জানতেন, কিন্তু প্রমাণের অভাব ছিল, সেই প্রমাণটাকে জোগাড় করার জন্যই কিন্তু বিশেষ করে এই মামলাগুলোর সাথে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়, নিয়োগ দুর্নীতির তদন্ত খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়। এবং সিবিআই যে রিপোর্ট জমা করেছে তার সাথে সিবিআই 2014 প্রাইমারি টেটের ওএমআর মূল্যায়নের দায়িত্বে যে কোম্পানি ছিল, এস বাসু রায় কোম্পানি, সেই কোম্পানির যে 264 পাতার নথি উদ্ধার করেছে সেগুলো কিন্তু কলকাতা হাইকোর্টে জমা পড়েছে। এবং তারপরেই কলকাতা হাইকোর্টে মৌটুসী রায় যে মামলাকারী প্যানেল প্রকাশ নিয়ে মামলা করেন, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে 10 দিনের ডেডলাইন বেঁধে দেন। এবং সেখানেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের মেধা তালিকার 42,949 মেধা তালিকার সফট কপি এবং হার্ড কপি কলকাতা হাইকোর্টে বিচারপতি গাঙ্গুলির এজলাসে 13ই জানুয়ারি 2024 তারিখের মধ্যে জমা করার নির্দেশ দেন। নইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তিনি দাবি জানান। এবং আগামী 15ই জানুয়ারি 2024 তারিখে এই মামলাটি পুনরায় বিচারপতি গাঙ্গুলির এজলাসে তিনি আবার দেখবেন এবং শুনানির কথা। এবং এর মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্যানেল প্রকাশের মামলাকে চ্যালেঞ্জ করে বর্তমানে ডিভিশন বেঞ্চে গিয়েছে গত পরশুদিন, এবং যার ফলে কিন্তু আবারও হয়তো আশঙ্কা করা হচ্ছে নতুন করে ডিভিশন বেঞ্চে কী হবে তা বলা মুশকিল। তবে সিবিআই যা রিপোর্ট দিয়েছে তার ফলে কিন্তু ডিভিশন বেঞ্চেও হয়তো প্যানেল প্রকাশের নির্দেশ দেবেন বিচারপতি। কেননা এই প্যানেল প্রকাশ নিয়েই বারংবার যেহেতু প্রশ্ন উঠছে, আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম 58,000 ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করার নির্দেশ দেন। কেননা বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে বারংবার যে মামলাটি হচ্ছিল এবং পিটিশনাররা যে দাবিটি তুলছিল যে শূন্যপদ ছিল 23টা ডিপিএসসি ওয়াইজ যে 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949, এবং সেখানে যা নির্ধারিত শূন্যপদ ছিল তার থেকেও 6টা ডিপিএসসিতে শূন্যপদের থেকে বেশি শূন্যপদে অনিয়ম করে বা বেনিয়মের দ্বারা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দেন। আর এই ঘটনাটা কতটা সত্যি তা যাচাই করার জন্যই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম 23টা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রসঙ্গে এই নির্দেশ পাওয়ার পরে যে আচরণ করেছে তা কিন্তু সম্পূর্ণটাই শিশুসুলভ আচরণ।
কেননা একটা প্যানেল দিতে যদি না পারে তাহলে নিয়োগটা হয়েছিল কিসের দ্বারা? এটা তো স্বাভাবিকভাবে সবাই প্রশ্ন তুলবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল দেওয়া তো দূরের কথা, প্রথমে দুবার আদালতের রায়কে লঙ্ঘন করে তৃতীয়বার তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং সেখানে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পড়ে এবং বিচারপতি সৌমেন সেনও কিন্তু পরবর্তীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্যানেল প্রকাশের নির্দেশ দেন গত 3রা জানুয়ারি 2024, সেদিন কিন্তু ডিভিশন বেঞ্চেও প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবারও কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছে এবং ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল যে গিয়েছে তাদের একটাই বক্তব্য যে আমরা প্যানেল প্রকাশ করব না, প্যানেল প্রকাশ করলেই সমস্ত দুর্নীতি ধরা পড়ে যাবে, তাই তারা প্যানেল প্রকাশ করবে না। এই জন্য তারা আবার নতুন করে মামলার দ্বারস্থ হয়েছেন এবং এই মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে নিয়ে গিয়েছেন। তবে খুব শীঘ্রই ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে। এখনও পর্যন্ত সঠিক ডেট জানা যায়নি যে এই মামলাটি ডিভিশন বেঞ্চে কবে শুনানি হতে চলেছেন। তবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যা আপডেট পাওয়া গিয়েছে যে আর্জেন্ট বেসিসে খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। যদি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এই 42,949-এর প্যানেল প্রকাশের নির্দেশ দেন বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই রায়কেই বহাল রাখেন, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আর কোনো উপায় থাকবে না, তাদেরকে সেই প্যানেল দিতেই হবে যেন তেন প্রকারেণ। এবং ডেডলাইন কিন্তু 13ই জানুয়ারি 2024। এই 13ই জানুয়ারি 2024 যদি পার হয়ে যায় তাহলে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন। এবং এছাড়াও সিবিআই তাদের রিপোর্টে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, এস বাসুরাই কোম্পানি তাদেরকে জানিয়েছেন যে 42,949-এর প্যানেল তৈরি হয়েছিল, এর মধ্যে প্রথমে কিন্তু 40,249-এর প্যানেল তৈরি হয়েছিল এবং প্রায় 2,500 মতো ক্যান্ডিডেটের প্যানেল, সেটা কিন্তু 2018 সালে ওএমআর সিট পুড়িয়ে দেওয়ার পরে অর্থাৎ 1 বছর পরে কিন্তু সেই প্যানেলটা তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন ডিপিএসসিতে নিয়োগ দেওয়া হয়েছিল। তো সেটা কিভাবে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু সিবিআই রিপোর্টে এস বাসুরাই অ্যান্ড কোম্পানি তাদের 264 পাতার যে হলফনামা সেখানে তারা উল্লেখ করেছেন। তো এখন দেখা যাক এই মামলাগুলো শেষ পর্যন্ত কোনখানে গিয়ে দাঁড়ায় এবং ডিভিশন বেঞ্চে এই নিয়ে কী রায় দেয় তার দিকে তাকিয়ে থাকবে চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আপনাদের জন্য আপডেট নিয়ে আসছি। ধন্যবাদ।